সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। অনেক দিন পর তোমাদের একটি ক্লাস নেওয়ার সুযোগ হলো। আমি আজকে তোমাদের পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের ৪র্থ অধ্যায় বাংলাদেশের সংবিধান, দি কনস্টিটিউশন অফ বাংলাদেশ, এটা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে সংবিধান কি, সংবিধান কাকে বলে, বাংলাদেশ সংবিধানের বৈশিষ্ট্যসমূহ, সংবিধান সংশোধন পদ্ধতি, মৌলিক অধিকারসমূহ কি কি, বাংলাদেশ সংবিধানে বর্ণিত নাগরিকদের মৌলিক অধিকারসমূহ কি কি, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই হচ্ছে সংবিধান। সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল। সংবিধানে রাষ্ট্র পরিচালনার যাবতীয় নিয়মকানুন বিধিবিধান উল্লেখ থাকে। সংবিধানের দিকে তাকালে, সংবিধানের দিকে নজর দিলেই দেখা যাবে রাষ্ট্র কিভাবে পরিচালিত হচ্ছে, শাসক এবং শাসিত, সরকার এবং জনগণের মধ্যে সম্পর্ক কেমন, জনগণ কি কি অধিকার পাবে, রাষ্ট্র কিভাবে পরিচালিত হচ্ছে, সব কিছুই আমরা দেখতে পাবো সংবিধানে। এজন্য সংবিধান সম্পর্কে আমার প্রিয় শিক্ষার্থীদের অবশ্যই ভালো ধারণা থাকা দরকার। তো সংবিধান কি বলেছি, যে সংবিধান রাষ্ট্র পরিচালনার মৌলিক দলিল। সংবিধানে রাষ্ট্র পরিচালনার যাবতীয় বিধিবিধান নিয়মকানুন উল্লেখ থাকবে। এরপরে হচ্ছে সংবিধান লিখিত না অলিখিত হবে, এর উপর নির্ভর করে সংবিধান দুই প্রকার, লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধান। আরেকটা হচ্ছে সংশোধন পদ্ধতির উপর নির্ভর করে সংবিধান দুই প্রকার, সুপরিবর্তনীয় সংবিধান এবং দুষ্পরিবর্তনীয় সংবিধান। এখানে আরেকটা বিষয় লক্ষণীয় হচ্ছে সংবিধানের প্রকারভেদগুলো ভালো করে মনে রাখতে হবে। সংবিধান কত প্রকার, লিখিত না অলিখিত, এর উপর নির্ভর করে সংবিধান হচ্ছে দুই প্রকার, লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধান। সংবিধান কিভাবে সংশোধন করা যায়, এর উপর নির্ভর করে সংবিধান দুই প্রকার, কি কি, সুপরিবর্তনীয় সংবিধান আর হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। সংবিধানের বৈশিষ্ট্যগুলো আলোচনা করার পূর্বে সংবিধান কিভাবে আমাদের দেশে প্রণয়ন করা হলো। সংবিধান, বাংলাদেশের সংবিধান কার্যকরী হয় 1972 সালের 16 ডিসেম্বর। 71 সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু দেশে প্রত্যাবর্তন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে ফিরে এসে দেশের মাটিতে পা রেখে প্রথম কাজটাই করতে চেয়েছেন সংবিধান প্রণয়ন করা। কিসের জন্য? সংবিধানের মাধ্যমে রাষ্ট্রটাকে পরিচালনা করতে হবে। সংবিধান প্রণয়নের সময় ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে 34 সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। এই সংবিধান প্রণয়ন কমিটি দীর্ঘ 1 বছর সময় অতিবাহিত করে এবং ডক্টর কামাল হোসেন ভারত, যুক্তরাজ্য, বিভিন্ন দেশে সফর করেছেন। সংবিধান যারা প্রণয়ন করেছেন তাদের সাথে আলোচনা করে বাংলাদেশের সংবিধান তৈরি করেন। এবং এখানে সবসময় তোমরা মনে রাখবা, বাংলাদেশের সংবিধান কার্যকরী হয় 1972 সালের 16 ডিসেম্বর। তোমাদের যদি মনে থাকে 1971 সালের 16 ডিসেম্বর বিজয় দিবস, এরপর ঠিক 1 বছর পর
কি করা হয়? বাংলাদেশের সংবিধান 1972 সালের 16 ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকরী হয়। তখন বাংলাদেশের সংবিধান কার্যকরী হওয়ার পর বাংলাদেশ সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো ছিল, আমি এই বৈশিষ্ট্যগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। 10-15টা পয়েন্ট অবশ্যই তোমরা মুখস্থ রাখবে এবং এর আলোকে লিখে যাবে। আমি একটা একটা করে তোমাদের সবগুলো বৈশিষ্ট্য সম্পর্কে বলছি। প্রথমে আছে লিখিত সংবিধান। বাংলাদেশ সংবিধানের প্রথম এবং প্রধান বৈশিষ্ট্যটাই হচ্ছে কি? বাংলাদেশের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান। এই লিখিত সংবিধানে 153টি অনুচ্ছেদ রয়েছে। এই সংবিধান 11টা ভাগে বিভক্ত এবং একটি প্রস্তাবনা সহ 4টি তফসিল রয়েছে। এরপরে হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। যে সংবিধান সহজে পরিবর্তন করা যায় না এবং পরিবর্তন করতে গেলে বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়, সেটাকে বলা হয় দুষ্পরিবর্তনীয় সংবিধান। তাহলে বাংলাদেশ সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে দুষ্পরিবর্তনীয় সংবিধান। এই সংবিধান পরিবর্তন করতে হলে সংসদ সদস্যের 2/3 ভোট লাগবে। 2/3 ভোট গৃহীত হওয়ার পর বাংলাদেশের সংবিধান পরিবর্তন করা যায়। রাষ্ট্র পরিচালনার মূলনীতি। বাংলাদেশের সংবিধানের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি হচ্ছে 4টা: জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা। এই 4টা মূলনীতিকে বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। এগুলো আইন না হলেও আইন প্রণয়ন করার সময় এই 4টা মূল বিষয়ের দিকে, মূলনীতির দিকে লক্ষ্য রেখেই আইন প্রণয়ন করতে হয়। মৌলিক অধিকার। বাংলাদেশ সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মৌলিক অধিকার। জনগণের মৌলিক অধিকার বাংলাদেশের সংবিধানে লিপিবদ্ধ আছে। এর জন্য এর গুরুত্ব অনেক বেশি। অসংখ্য অধিকার আছে: চলাফেরার অধিকার, বাক স্বাধীনতার অধিকার, ধর্ম চর্চা করার অধিকার, ইত্যাদি ইত্যাদি। এককেন্দ্রিক শাসন। বাংলাদেশের সংবিধানে উল্লেখ করা আছে বাংলাদেশের শাসন ব্যবস্থা হচ্ছে এককেন্দ্রিক এবং কেন্দ্রীয় সরকার হচ্ছে সকল ক্ষমতার মালিক। প্রজাতন্ত্র। বাংলাদেশ সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে প্রজাতন্ত্র। রাষ্ট্রপ্রধান কি করবেন? সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হবেন। সংবিধানের প্রাধান্য। বাংলাদেশ সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে সংবিধানের প্রাধান্য। সংবিধান হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। সংবিধানের মাধ্যমে আইন প্রণয়ন করা হবে। সংসদীয় গণতন্ত্র। সংসদীয় গণতন্ত্র হচ্ছে বাংলাদেশ সংবিধানের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সংসদীয় গণতন্ত্রে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার হাতে যাবতীয় সকল ক্ষমতা ন্যস্ত থাকবে। মন্ত্রীগণ একক বা যৌথভাবে আইনসভার নিকট বা জাতীয় সংসদের নিকট তাদের কাজের জন্য জবাবদিহি করবেন। রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর নিয়োগ ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রেই প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে অন্যান্যদের নিয়োগ প্রদান করবেন। এরপরে আছে দেখো ন্যায়পাল। বাংলাদেশ সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ন্যায়পাল। ন্যায়পালের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ওম্বার্সম্যান। ন্যায়পাল যিনি হবেন তিনি বিচারকের ন্যায়, সুপ্রিম কোর্টের বিচারকের ন্যায় ক্ষমতা সম্পন্ন হবেন এবং তিনি রাষ্ট্রের অভ্যন্তরে, রাষ্ট্রের ভিতরে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যে কোনো সমস্যা শুনবেন, প্রয়োজনে দণ্ডাদেশ দিতে পারবেন। এরপরে হচ্ছে সার্বজনীন ভোটাধিকার। সর্বজনীন ভোটাধিকারের বিষয়টা হচ্ছে বাংলাদেশ সংবিধানে উল্লেখ আছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, ধনী গরিব নির্বিশেষে 18 বছর বয়স হলে সকলেই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। মালিকানার নীতি। বাংলাদেশের সংবিধানে 3 ধরনের মালিকানার নীতির কথা উল্লেখ করা আছে: রাষ্ট্রীয়, ব্যক্তিগত, সমবায়। এখানে ব্যক্তিগত এবং সমবায়ের যে মালিকানা,
সেটা রাষ্ট্রীয় মালিকানার অধীনে থাকবে। জনগণের সার্বভৌমত্ব। জনগণের সার্বভৌমত্বের বিষয়টা হচ্ছে জনগণই সকল ক্ষমতার উৎস। সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, এবং জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতিনিধি নির্বাচন করে রাষ্ট্রীয় পরিচালনায় ভূমিকা রাখবে। এক কক্ষ বিশিষ্ট আইনসভা। বাংলাদেশ সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। বাংলাদেশের আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। এর সদস্য সংখ্যা হচ্ছে 350 জন। মেয়াদ হচ্ছে 5 বছর, এবং কি করা, প্রতি 5 বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপরে আছে দেখো দলীয় শৃঙ্খলা। বাংলাদেশের সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে দলীয় শৃঙ্খলা। দলীয় শৃঙ্খলার বিষয়টা হচ্ছে কঠোরভাবে এটাকে নিয়ন্ত্রণ করা হয়েছে। কোনো সংসদ সদস্য নিজ দল ত্যাগ করে অন্য দলকে ভোট দিতে পারবে না। যদি ভোট দেয় তাহলে দেখা যাবে সংসদে তার আসন শূন্য বলে ঘোষণা করা হবে। বিচার বিভাগ। বাংলাদেশ সংবিধানের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগের সর্বোচ্চ স্থানে রয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট গঠিত হয় হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগের সমন্বয়ে। দুইটা বিভাগ মিলেই গঠিত হয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে যদি কোনো ব্যক্তি তার মৌলিক অধিকার কেউ নষ্ট করে থাকে, খর্ব করে থাকে, হরণ করে থাকে, তাহলে সে কী করতে পারবে, বিচারের সম্মুখীন হতে পারবে। প্রশাসনিক ট্রাইব্যুনাল। সাধারণ বিচার বিভাগ ছাড়াও সংবিধানে এক বা একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের বিধান রয়েছে। রাষ্ট্রভাষা। বাংলাদেশের সংবিধানে এটা বলা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। এরপরে আছে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক। জাতীয় সঙ্গীত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা কবিতার প্রথম 10 চরণ। পতাকা সবুজ বৃত্তের উপরে, সবুজ ক্ষেত্রফল, সবুজ বৃত্তের উপরে কি থাকবে, লাল একটা ভরাট বৃত্ত। ও প্রতীক, প্রতীকটা হচ্ছে দুই পাশে কি থাকবে, ধানের শীষ, মাঝখানে হচ্ছে শাপলা, পানিতে ভাসমান শাপলা, শীর্ষদেশে থাকবে পাট গাছ। আমরা সকলেই চিনি পাট গাছ। পাট গাছের পরস্পর সংযুক্ত 3টা পাতা, দুই পাশে 2টি তারকা। এরপরে হচ্ছে রাজধানী। বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। প্রয়োজনে আইনের মাধ্যমে রাজধানীর সীমানা কি করতে পারে, পরিবর্তন করা যেতে পারে। এরপরে হচ্ছে নাগরিকত্ব। বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশি বলে আমাদের পরিচিতি, আমাদের পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি। বাংলাদেশ সংবিধানের এখানে মোট আমি 20টি পয়েন্ট তোমাদেরকে সামনে তুলে ধরেছি। এখান থেকে কমপক্ষে 10 থেকে 12টা পয়েন্ট তোমরা অবশ্যই মুখস্থ করবে, ভালো করে শিখবে, এবং পয়েন্টগুলো যদি মনে থাকে এগুলোর আলোকে লিখতে পারবে। বইয়ের সাথেও যেন বইটা ভালো করে পড়বে, পয়েন্টগুলো মুখস্থ করে বইগুলো ভালো করে পড়বে, তাহলে দেখা যাবে তোমরা লিখতে পাচ্ছ। তাহলে বাংলাদেশ সংবিধান কি, সংবিধান কিভাবে প্রণীত হয়েছে, সংবিধান কত প্রকার ও কি কি, সংবিধানের বৈশিষ্ট্যগুলো কি কি, এই বিষয় নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করলাম। সংশোধন পদ্ধতি আছে। বাংলাদেশ সংবিধানের 142 নং অনুচ্ছেদে সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে। বিশ্বের সকল দেশেই দেখা যায় সংবিধান সংশোধন করার প্রয়োজন পড়ে। আমাদের দেশেও এ পর্যন্ত 17 বার বাংলাদেশের সংবিধান সংশোধন করা হয়েছে।
প্রশ্নটা হচ্ছে বাংলাদেশের সংবিধান কিভাবে সংশোধন করা যায়, কোন পদ্ধতিতে বাংলাদেশের সংবিধান সংশোধন করা যায়। প্রথম কথা হচ্ছে বাংলাদেশের সংবিধান সংশোধন করতে হলে দুটো নিয়ম আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। প্রথমে হচ্ছে যে বিষয়ের উপর সংশোধন আনা হবে সেই বিলটি শিরোনামে সুস্পষ্ট আকারে লিপিবদ্ধ করতে হবে, লেখা থাকবে। কি বলছি, প্রথমেই বাংলাদেশ সংবিধানের সংশোধন করতে হলে যে অংশের উপর সংশোধন আনা হবে সেই বিলটি শিরোনামে শুরুতেই সুস্পষ্ট করে লিখতে হবে। এরপরে হচ্ছে সংবিধান সংশোধন করতে গেলে যে বিশেষ পদ্ধতিটি হচ্ছে 2/3 সংসদ সদস্যের ভোট লাগবে। ভোট গৃহীত হওয়ার পর রাষ্ট্রপতির অনুমতির জন্য প্রেরণ করা হবে। রাষ্ট্রপতি উক্ত বিলে 7 দিনের মধ্যে বিলটিতে কি করবেন, স্বাক্ষর দিবেন। যদি উক্ত সময় অতিবাহিত হয়ে যায় তখন ধরে নেওয়া হবে রাষ্ট্রপতি উক্ত বিলটিতে স্বাক্ষর দিয়েছেন। তাহলে এখানে গেল আমাদের সংবিধান কাকে বলে, সংবিধান কত প্রকার, কি কি। এরপরে হচ্ছে সংবিধানের বৈশিষ্ট্য, কি কি বৈশিষ্ট্য আছে সংবিধানের। এরপরে হচ্ছে সংবিধান কিভাবে সংশোধন করা যায়। এখন আমি আসছি মৌলিক অধিকার। সংবিধানের পরে হচ্ছে মৌলিক অধিকার। অধিকার আমার শিক্ষার্থীরা অবশ্য জানে, এর আগে আমি বলেছি অন্যান্য ক্লাসে। অধিকারের শাব্দিক অর্থ হচ্ছে কি, দাবি। মৌলিক অধিকার কি, মৌলিক অধিকার হচ্ছে সেই সমস্ত সুযোগ সুবিধা, যে সুযোগ সুবিধাগুলো রাষ্ট্র দিয়ে থাকে। মৌলিক অধিকার হচ্ছে রাষ্ট্র প্রদত্ত সেই সকল সুযোগ সুবিধা যেগুলোকে কাজে লাগিয়ে ব্যক্তি তার ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটাতে সক্ষম হয়। কি বললাম, মৌলিক অধিকার হচ্ছে রাষ্ট্র প্রদত্ত সেই সকল সুযোগ সুবিধা যে সমস্ত সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে ব্যক্তি তার ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটাতে সক্ষম হয়। এই মৌলিক অধিকারসমূহ বাংলাদেশ সংবিধানে উল্লেখ করা আছে, লিপিবদ্ধ আছে। বাংলাদেশ সংবিধানে বর্ণিত নাগরিকদের মৌলিক অধিকারসমূহ। সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার উল্লেখ থাকার জন্য এর গুরুত্ব অনেক বেশি। বাংলাদেশ সংবিধানের 26 থেকে 47 অনুচ্ছেদে মৌলিক অধিকারসমূহ লিপিবদ্ধ আছে, উল্লেখ করা আছে। এখানে আমি বেশ কিছু মৌলিক অধিকারের কথা তুলে ধরেছি এবং এগুলো নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব। প্রথমে হচ্ছে আইনের দৃষ্টিতে সমতা। জাতি, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে সকলেই আইনের চোখে সমান। সকলে আইনের আশ্রয় লাভ করতে পারবে। এরপরে দেখো 2 নম্বরে আছে ধর্ম প্রবৃত্তি কারণে বৈষম্যহীনতা। ধর্ম প্রবৃত্তি কারণে বৈষম্যহীনতা। এটা হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ এটাকে কেন্দ্র করে বা কোনো জন্মস্থান, কে কোথায় জন্মগ্রহণ করেছে এটাকে কেন্দ্র করে কারো প্রতি কি করা যাবে না, কোনো নাগরিকের প্রতি বৈষম্যমূলক আচরণ করা যাবে না। কোনো নাগরিক যদি কোনো জায়গায় যেতে চায়, কোনো বিশ্রামাগার হতে পারে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি যেতে চায়, কোনো বিনোদনমূলক জায়গায় যদি যেতে চায়, তাহলে সে কোন ধর্মের, বর্ণের, কোথায় জন্মগ্রহণ করেছে এই সমস্ত বিষয় নিয়ে কোনো প্রকার বৈষম্যমূলক আচরণ প্রদর্শন করা যাবে না। সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা। প্রত্যেক নাগরিক তার যোগ্যতা অনুযায়ী সরকারি নিয়োগ লাভের বা চাকরি লাভের সুযোগ অধিকার প্রত্যেক নাগরিক রাখে। এরপরে হচ্ছে উপাধি, সম্মান ও ভূষণের বিলোপ সাধন। সম্মান, উপাধি ও ভূষণের বিলোপ সাধন।
রাষ্ট্রপতির অনুমতি ছাড়া, কি বলেছি, রাষ্ট্রপতির অনুমতি ছাড়া কোনো বিদেশি রাষ্ট্র থেকে কোনো নাগরিক কোনো প্রকার উপাধি সম্মান ভূষণ পাবে না। শুধুমাত্র সাহসিকতার জন্য বা একাডেমিক বিষয় যদি থাকে, এই ক্ষেত্রে সে অন্য রাষ্ট্রের উপাধি ভূষণ নিতে পারবে। আইনের আশ্রয় লাভের অধিকার। বাংলাদেশে বসবাসরত, রাষ্ট্রীয় সীমানার ভিতরে বসবাসরত বাংলাদেশের নাগরিক, সে আইনের আশ্রয় লাভের অধিকার রাখে। শুধু তাই নয়, সাময়িকভাবে যারা বসবাস করে, সাময়িকভাবে বসবাস করে কথাটার মানে হচ্ছে কোনো বিদেশি নাগরিক যদি আমাদের দেশে যতদিন পর্যন্ত সে বসবাস করবে, সেও আইনের সুযোগ পাবে। আইনের তার যদি কোনো সমস্যা হয়, সে অবশ্যই আইনের আশ্রয় লাভ করবে। জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ। প্রত্যেক নাগরিকের কি আছে, সে তার জীবন এবং ব্যক্তি স্বাধীনতার পাবে। কোনো ব্যক্তিকে তার ব্যক্তি ও জীবন স্বাধীনতার, ব্যক্তি স্বাধীনতার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। সমাবেশের স্বাধীনতা। সমাবেশের স্বাধীনতার বিষয়টা হচ্ছে, যে কোনো নাগরিক সে কি করতে পারবে, সভা সমাবেশ করতে পারবে। কিছুটা হচ্ছে যে এই ধরনের সমাবেশ করতে পারবে না যেগুলো দিয়ে কোনো নাগরিকের সমস্যা হতে পারে, আমাদের সৌজন্যতা বিনষ্ট হতে পারে, জঙ্গিবাদ উগ্রবাদের সৃষ্টি করবে, এই ধরনের সমাবেশ করার সুযোগ নেই। তবে স্বাধীনভাবে মত প্রকাশ করার, সমাবেশ করার সুযোগ প্রত্যেক নাগরিকের আছে। সংগঠনের স্বাধীনতা। একজন নাগরিকের সংগঠন করার স্বাধীনতাও তার রয়েছে, কিন্তু সংগঠন করতে গিয়ে সভা, সংঘ, সমাবেশ এসব সমস্ত বিষয় করতে গিয়ে পারস্পরিক সম্প্রীতি নষ্ট হবে, এই কাজগুলো করা যাবে না। চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা। বাংলাদেশের প্রত্যেক নাগরিকের চিন্তা করার স্বাধীনতা আছে, তার বিবেকের স্বাধীনতা থাকবে, বাক স্বাধীনতা আছে। শুধু বিনা কারণে একজন ব্যক্তির, কোনো নাগরিকের জীবন, স্বাধীনতা, সম্পত্তি উপভোগ থেকে বাধা দেয়া যাবে না। যদি কোনো কারণ থাকে, কারণগুলো বলেছি, কারণগুলোর মাঝে থাকবে সাম্প্রদায়িক সৌজন্যতা নষ্ট করা, দাঙ্গা হবে, জঙ্গিবাদের সৃষ্টি করবে, এই সমস্ত যদি থাকে, তখন শুধু স্বাধীনতা, সমাবেশ করার স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা, চিন্তা ও বিবেকের স্বাধীনতা আইনানুগভাবে নিষিদ্ধ হবে। আর যদি সব কিছু আমার দেশের ভালোর জন্য হবে, মঙ্গলের জন্য হবে, সৌজন্যতার জন্য হবে, তখন কোনোভাবেই সে তার অধিকার থেকে বঞ্চিত হবে না। পেশা বা বৃত্তির স্বাধীনতা। পেশা বা বৃত্তির স্বাধীনতার মানে হচ্ছে, প্রত্যেক নাগরিক কি করতে পারবে, তার যোগ্যতা অনুযায়ী সরকারি চাকরি লাভের অধিকার তার যেরকম আছে, ঠিক যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য করার স্বাধীনতা, অধিকার তার আছে। ধর্মীয় স্বাধীনতা। প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রয়েছে। ধর্মীয় স্বাধীনতা পালন করতে গিয়ে, ধর্মীয় অধিকার রক্ষা করতে গিয়ে একজন নাগরিক ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন করতে পারবে, ধর্মীয় পরিবর্তন করতে পারবে, ধর্ম চর্চা করতে পারবে। এরপরে হচ্ছে সম্পত্তির অধিকার। যে একজন নাগরিক, যে কোনো নাগরিক কি করতে পারবে, সে তার সম্পত্তি ক্রয় করতে পারবে, বিক্রয় করতে পারবে এবং সম্পত্তি ভোগ করতে পারবে। শুধু তার বিনা কারণে অহেতুক কি করতে পারবে না, কোনো নাগরিকেরই মৌলিক অধিকার থেকে তাকে বঞ্চিত করা যাবে না। যদি হয়, তাহলে সে কি করতে পারবে, আইনের আশ্রয় লাভ করতে পারবে। মৌলিক অধিকার উপভোগ করা একটা ব্যক্তির, নাগরিকের জন্মগত অধিকার। এই মৌলিক অধিকার বলবৎ করার, রক্ষা করারও বেশ কিছু উপায় আছে। কি বলছি, আমি প্রথম স্টেপের পরে আমার ছিল মৌলিক অধিকার। মৌলিক অধিকার কাকে বলে?
মৌলিক অধিকার মূলত কি এবং একজন নাগরিক কি কি অধিকার উপভোগ করতে পারে। এখানে তোমাদের 12টা পয়েন্ট দেওয়া আছে। 12টা পয়েন্ট তোমরা ভালো করে পড়বে, মুখস্থ করবে। শুধু পড়ে রাখলা, মুখস্থ হলো না, ভিতরে আত্মস্থ করতে পারলে না, তাহলে হবে না। এবং লিখবে। মনে রাখার কৌশলটা হচ্ছে যা শিখেছো তোমরা একটু লিখবে। মৌলিক অধিকার তাহলে কি হয় না, ইচ্ছা করলেই কোনো ব্যক্তি নষ্ট করতে পারবে না, কেননা মৌলিক অধিকারের কথা বাংলাদেশ সংবিধানে উল্লেখ করা আছে। কখন শুধু জরুরি অবস্থা যদি থাকে তখন এই সমস্ত অধিকারের উপভোগের বেলায় ব্যত্যয় ঘটতে পারে। মৌলিক অধিকার বলবৎ বা রক্ষার উপায় আছে। বাংলাদেশ সংবিধানের 26 নং অনুচ্ছেদে বলা হয়েছে, জাতীয় সংসদ মৌলিক অধিকারের পরিপন্থী কোনো আইন প্রণয়ন করতে পারবে না। বাংলাদেশ সংবিধানের 26 নং অনুচ্ছেদে বলা হয়েছে, জনগণের জাতীয় সংসদ আইনসভা কি করতে পারবে না, জনগণের মৌলিক অধিকারের পরিপন্থী কোনো আইন প্রণয়ন করতে পারবে না। যদি কোনো আইন প্রণয়ন হয়, আইনের যে অংশটুকু জনস্বার্থের পরিপন্থী হবে, জনস্বার্থের সাথে সামঞ্জস্যহীন হবে, ওইটুকু অংশ বাদ যাবে। বাংলাদেশ সংবিধানের 32 নং অনুচ্ছেদে আরও বলা হয়েছে, আইন ব্যতীত, আইন অনুযায়ী ব্যতীত বা আইনের কর্তৃত্ব ব্যতীত কোনো নাগরিকের জীবন, ব্যক্তি স্বাধীনতা ভোগ থেকে বঞ্চিত করা যাবে না। যদি হয় ওই ব্যক্তি তাহলে কি করতে পারবে, বিচারের সম্মুখীন হবে। মৌলিক অধিকার রক্ষার সবচেয়ে বড় হাতিয়ার বা রক্ষা কবচ হচ্ছে বিচার বিভাগীয় পর্যালোচনা। কোনো ব্যক্তির মৌলিক অধিকার যদি নষ্ট করা হয়, খর্ব করা হয়, হরণ করা হয়, সেই ব্যক্তি অবশ্যই বিচারের সম্মুখীন হবে এবং ন্যায্য বিচার পাওয়ার অধিকার তার আছে। এরপর হচ্ছে এই টপিকটা তোমরা দেখো, বাংলাদেশ সংবিধানের সংশোধনী সমূহ। সংবিধান পড়ানোর সময় বলেছিলাম সংবিধান কাকে বলে, সংবিধানের বৈশিষ্ট্য সমূহ। এরপরে হচ্ছে বাংলাদেশ সংবিধানের সংশোধনী, কিভাবে বাংলাদেশ সংবিধানের সংশোধন করা হয়, সংশোধন পদ্ধতিটা তোমাদেরকে বলেছি। এখন হচ্ছে এই পর্যন্ত 1972 সালে 16 ডিসেম্বর থেকে বাংলাদেশ সংবিধান কার্যকরী হওয়ার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সংবিধান 17 বার সংশোধন করা হয়েছে। এক নজরে বাংলাদেশ সংবিধানের সংশোধনী সমূহ নিম্নরূপ। এই পর্যন্ত 17 বার কি হয়েছে, বাংলাদেশের সংবিধান সংশোধন করা হয়েছে। একটু ছকটা লক্ষ্য করো এবং এটা তোমরা মুখস্থ করবে। এখান থেকে তোমাদের এমসিকিউ পরীক্ষা থাকবে, ভবিষ্যতে তোমরা ভর্তি পরীক্ষা দিতে যাবে, চাকরির জন্য পরীক্ষা দিবে, সংবিধান থেকে অবশ্যই প্রশ্ন থাকে। বাংলাদেশের সংবিধান কতবার সংশোধন করা হয়েছে, এই পর্যন্ত 17 বার। বাংলাদেশ সংবিধান প্রথম সংশোধনী আইন 1973, বাংলাদেশ সংবিধান দ্বিতীয় সংশোধন আইন 1973। তাহলে প্রথম এবং দ্বিতীয় সংশোধন হয়েছে 1973 সালেই। বাংলাদেশ সংবিধান তৃতীয় সংশোধন আইন কখন হয়েছে, 1974 সাল। বাংলাদেশ সংবিধান চতুর্থ সংশোধনী আইন কত সালে হয়েছে, 1975 সাল। বাংলাদেশ সংবিধান পঞ্চম সংশোধন হয়েছে তোমার 1979 সালে। বাংলাদেশ সংবিধান ষষ্ঠ সংশোধন আইন সংশোধনীটা হয়েছে 1981 সালে। বাংলাদেশ সংবিধান সপ্তম সংশোধন আইন, এই সংশোধনীটা হয়েছে তোমার 1986 সাল। বাংলাদেশ সংবিধান অষ্টম সংশোধন আইন, এটা হয়েছে 1988 সালে। বাংলাদেশ সংবিধান নবম সংশোধন আইন 1989 সাল। বাংলাদেশ সংবিধান দশম সংশোধন আইন হয়েছে 1990 সালে। বাংলাদেশ সংবিধান
একাদশ সংশোধন আইন, এটা সংশোধনী হয়েছে 1991 সালে। বাংলাদেশ সংবিধান দ্বাদশ সংশোধন আইন 1991 সাল। তোমরা লক্ষ্য করবে প্রথম এবং দ্বিতীয় সংশোধন একই সালে 1973। এদিকে লক্ষ্য করো, একাদশ এবং দ্বাদশ দুইটা একই সাল 1991। বাংলাদেশ সংবিধান ত্রয়োদশ সংশোধন আইন হয়েছে 1996 সাল। বাংলাদেশ সংবিধান চতুর্থ সংশোধন আইন 2004। বাংলাদেশ সংবিধান পঞ্চদশ সংশোধন আইন 2011। বাংলাদেশ সংবিধান ষোড়শ সংশোধনী আইন 2014 সাল। বাংলাদেশ সংবিধান সপ্তদশ সংশোধন আইন 2018 সালে হয়েছে। তাহলে এই পর্যন্ত বাংলাদেশ সংবিধান সংশোধন করা হয়েছে কতবার? 17 বার। এখান থেকে এই প্রশ্নগুলো অবশ্যই থাকবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবা, আমার কাছ থেকে জেনে নিবা, বুঝে নিবা। অনেক দিন পর আমার শিক্ষার্থীরা আমার ক্লাস পেয়েছে, আমার নিজেরই ভালো লাগছে, ছাত্রদের তো ভালো লাগবেই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।